হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। আজকে যাচ্ছি আমরা ট্যুরে সোনারগাঁ। আর আমি অনেক এক্সাইটেড ছিলাম, রাতের বেলা ঘুমাইতেই পারিনি এক্সাইটমেন্টের সাথে। কত যে ভিডিও কত কিছু যে দেখে রাখছি যে কীভাবে ছবি তুলবো, ভিডিও করব। 2-3 ঘন্টা ঘুমায় উঠছি জাস্ট। আর উঠেই আমার কিছুক্ষণ খারাপ লাগতেছিল, ওই ঘুম পূরণ হয়নি দেখে। আমার রাতের বেলা পুরো 6 ঘন্টা ঘুম পূরণ হওয়া লাগে, নাহলে আমার খারাপ লাগে সকালবেলা উঠে। তো কিছুক্ষণ খারাপ লাগতেছিল, তারপর একটু পানি টানি খাই, একটু ফ্রেশ হইলাম। আমার চোখগুলো ফুলেছিল ঘুম ঠিক মতো না হওয়ার কারণে। শীতের সময় যেহেতু আমি আগে ঠোঁটে ভ্যাসলিন দিলাম, এখন একটু ময়শ্চারাইজ করে নিব স্কিন, তারপরে আমি এখন মেকআপ করা শুরু করব। আমি ময়শ্চারাইজার সবসময়ই ছোটো থেকে বড় হয়ে গেলাম এই জনসন বেবি ক্রিম ইউজ করি, এটাই ইউজ করি। কেন জানি এটাই স্যুট করে অনেক স্কিনে, আর কোনো কিছুর উপর আমি ভরসা পাই না। আমার মেকআপ করার ডান। আমি মেকআপের সময় কোনো ফুটেজ নেইনি, কারণ সবার আমি একসাথে রেডি হচ্ছিলাম। মেকআপ করতে করতে ভিডিও আরও নিতে পারিনি, কারণ অনেক ঝটপট রেডি হচ্ছিলাম। আমি একদম সিম্পল মেকআপ রাখছি, এটাই আমি সবসময় যেটা আমি মেকআপ করি সেটাই রাখছি। কারণ আমার কাছে মনে হয় যে আমি হ্যাভি কিছু করতে গেলেই মেকআপ আসলে খারাপ হয়ে যায় আর আমাকে দেখতে ভালো লাগে না। তো আমি একদম সিম্পল রাখাই ট্রাই করি সবসময়। আমি শাড়ি নিজে পরছি এবং একবারই এত পারফেক্টলি ড্রেপ করতে পারছি, তো আমি এটা দেখাইলাম আপনাদেরকে। জাস্ট কোনো রকমের তাড়াতাড়ি রেডি হয়েছি, আবার তো মেকআপও শেষ হতে পারিনি। তাতেই আমাদের অনেক কল আসা শুরু হয়েছিল যে সবাই চলে আসছে, বাস চলে যাবে। তো তাড়াতাড়ি করে আমরা এই জন্য রওনা দিয়ে দিছি। আর অটোওয়ালা মামাও মেবি আমাদের তারা বুঝতে পারছিল, একদম পুরো ধুম্মা চালিয়ে স্পিডে চালাইছে। তারপর আবার বাসে উঠেই রেডি হওয়া শুরু করছে। আসে দেখি আমরা আসলে সবাই আসে পৌঁছায়নি, বাট আমাদেরকে জোর করেই আনা হয়েছে। বাট এই তারাটা না দিলে আমরা আরও 1 ঘন্টা লেটে করে যাইতাম। তো ভালোই করছে অ্যাকচুয়ালি তারা দিয়ে। আর তারপরে আমাদের সাউন্ড বক্স নিয়ে বাসের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে গেছিলো, কারণ সাউন্ড বক্স মিসিং ছিল আমাদের বাস থেকে পুরোপুরি। তারপরে একটা ছোটো সাউন্ড বক্স পাই, ওটা দিয়েই গান বাজনা করে আমরা নাচানাচি গান গাওয়া শুরু করলাম। বাট সেটাও আমাদেরকে বেশি দূর অব্দি সাপোর্ট দিতে পারেনি, কারণ সাউন্ড বক্সে চার্জ ছিল না। তো যাই হোক, আমরা যেভাবে পারছি যেমনি পারছি ওভাবে করেই এনজয় করছি। পৌঁছায় গেলাম আমরা। টিকিট কাটার জন্য এখানে আমাদেরকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তো ওয়েট করতে করতে আমরা ভাবলাম আশেপাশে যেগুলো দোকান আছে ওগুলো ঘুরে দেখি যে কী কী পাওয়া যায় এখানে। আর বিহেভিয়ার ওখানকার মানুষজনের সবারই খুবই বাজে ছিল, আমি যেটা বলবো। আমি জানি না কেন, লিটারেলি নন ক্লাস ছোটো লোকদের যেরকম বিহেভিয়ার হয় ওরা সেরকম বিহেভিয়ার দেখাইছে আমাদের সাথে। যাই হোক, এখানকার সিস্টেম একটু বলে দিই আপনাদেরকে। গেট দিয়ে ঢোকার পরে ফার্স্ট জমিদার বাড়ি পড়ে, বাট জমিদার বাড়ির ভিতরে আপনারা ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন মিউজিয়ামের ভিতরে। কারণ গেটে যেই টিকিট কাটা হয় সেই টিকিট কাটার পরে ভিতরে ঢুকে আপনারা মিউজিয়ামটা ঘুরতে পারবেন এবং আশেপাশে সব কিছুই ঘুরতে পারবেন। কিন্তু জমিদার বাড়িটাতে ঢোকার জন্য আলাদা করে আবার টিকিট কাটতে হয়। আমাদের গেটের টিকিটের টাকাটা হলো ঘোরার টাকার মধ্যে ইনক্লুডেড ছিল, এবং জমিদার বাড়িতে ঢোকার জন্য পার পারসন সবাই নিজে থেকেই দিয়েছে টাকা। সেটা হচ্ছে 100 টাকা করে 30 মিনিট আপনারা ভিতরে থাকতে পারবেন। তো আমাদের যেহেতু গেটে টিকিট কাটাই হয়ে গেছিলো, তো আমরা এই জন্য ঢুকে আগে মিউজিয়ামেই চলে গেলাম। আমি জানি না কার কেমন লাগছে মিউজিয়াম ঘুরে, বাট আমার কাছে অনেক ভালো লাগছে ঘুরে, কারণ ওখানে অনেক জিনিসপত্র রাখা ছিল। বাসন থেকে শুরু করে গয়নাগাটি এবং আগের যুগের অনেক জিনিসপত্র ছিল যা দেখার মতো আসলেই, এবং সব কিছুই অনেক সুন্দর করে ওরা সংরক্ষণ করছে। তো আমার এটা দেখে অনেক ভালো লাগছে। আর অরিজিনাল জামদানি শাড়িও ওরা সংরক্ষণ করে রাখছিল। মেবি জমিদারের বউ অথবা কেউ হয়তো বা পরতো, আই ডোন্ট নো, বাট সংরক্ষণ করে রাখছিল। আর এটা অনেক সুন্দর ছিল দেখতে। জামদানি শাড়ি আমার অনেক ভালো লাগে। এখানে একটা বড় পালকিও রাখা ছিল। আমি আগেও পালকি দেখছি, বাট এই পালকিটা একটু ডিফারেন্ট ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। ওখানে গয়নাগাটির মধ্যে আমার নূপুরও অনেক পছন্দ হয়ে যায় একটা। আর আমি ওটা ছবি তুলে আনছি যে জীবনে কোনোদিনও যদি সুযোগ পাই রূপার বানানোর, তো আমি ওরকম বানাবো। তারপর আমরা আশেপাশে একটু ঘুরে দেখছিলাম, এখানে অনেক দোকানও আছে। আর আশেপাশে এরকম নাগরদোলা, বাচ্চাদের আরও রাইডস নিয়েও বসছিল, এবং সব কিছু এত কালারফুল করে রাখছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। এই জন্য আমি এখানে নাগরদোলায় বসে ছবি তুলছি, আর আমার ওই ছবিগুলো বেস্ট আসছে পুরো ট্যুরটাতে। আর আমরা একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম ব্লগ শ্যুট করতে আমাদের, যে আমরা হাটে যাবো, ওটার জন্য ভিডিও নেয়। আর ব্লগ করতে নিয়ে অনেক মজা করতেছিল, তো আমরা অনেক হাসতেছিলাম। তারপরে আমরা আলাদা করে টিকিট কেটে জমিদার বাড়ির ভিতরেও ঢুকি, কারণ এটা আমার একদম পুরো উইশ লিস্টে ছিল এই জমিদার বাড়িতে যাওয়ার জন্য। অনেক টাইম ধরে আমি যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম, বাট আসলে সুযোগ হয়ে উঠতেছিল না। তো এইবার ফাইনালি যেহেতু সুযোগ পাইছি, তো আমি এই সুযোগ মিস করতে চাইনি, এই জন্য টিকিট কেটে হলেও আমি ঢুকছি ভিতরে। বাট আমি খুবই আপসেট হয়ে গেছিলাম, কারণ এখন আর উপরে ওঠা যায় না। আগে উপরেও ওঠা যাইতো, আর আমি মানুষের অনেক ছবি ভিডিও দেখছি এরকম। আমার খুবই ইচ্ছা ছিল যে উপর থেকে একটা ভিডিও করব। আর এখানে যাওয়ার জন্য আমার মেইনলি ইচ্ছা ছিল যে আমি একটা রাউন্ড ড্রেস বানাবো, সেই ড্রেস পরে এখানে যাবো। বাট এত কিছু তো হয়নি, বাট
যাইতে পারছি, কিন্তু হলো উপরে উঠা যাচ্ছিল না, উপরের রাস্তা অফ করে দিয়েছিল, হয়তো বা কিছুদিন আগের ভূমিকম্পের কারণে হতে পারে। আর এখানেও ভিতরে এটাতে পুরাটাতেই ঘোরা যায়, ভিতরের রুমগুলোতেও ঢোকা যাচ্ছিল। ভিতরে কাচের ভিতরে অনেক কিছু সংরক্ষণ করে রাখছিল ওরা জিনিসপত্র, মিউজিয়ামে তো রাখছিল, জমিদার বাড়ির ভিতরেও রাখছিল, এবং রুমগুলো ঢুকে ভিতরে দেখতে অনেক ভালো লাগতেছিল, মানে আগের যুগে এত সুন্দর করে সাজানো। আর ভিতরে এত ঠান্ডা ছিল, গরমের দিনে অনেক আরাম হবে বাসাগুলা। আমি ভিতরটাও ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইছি, এভাবে করে কাচের ভিতরে অনেক জিনিসপত্র রাখা ছিল। সব কিছুর নাম তো আমি জানি না, তাই এক্সপ্লেইন করতে পারছি না, বাট অনেক জিনিসপত্রই রাখা ছিল। এরপরে তাড়াহুড়ো করে সবাই মিলে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম। এই জমিদার বাড়ির সামনেই বাইরে, গেটের বাইরে হোটেল ছিল, সেখানে আমরা লাঞ্চ করছি এবং খাবার ভালোই ছিল। আমি সেখানে ক্লিপ নিতে মিস করে ফেলছি, কারণ খাওয়াতে বিজি ছিলাম, সবার খিদাও লেগে গেছিলো। অনেক সকাল সকাল আমরা বেরিয়েছি, ব্রেকফাস্ট যদিও বা দেওয়া হয়েছিল আমাদেরকে, বাট তারপরেও সবার খিদা লেগে গেছিলো। দেন ওখান থেকে বাস নিয়ে আমরা পানাম সিটিতে যেতে পারবো না, তাই আমরা সবাই মিলে অটোতে করে পানাম সিটিতে যাই। এখানেও 20 টাকা করে টিকিট ছিল ভিতরে ঢোকার জন্য। আমার এই জায়গাটা তেমন একটা ভালো লাগেনি, কারণ আমাদের দিনাজপুরে এরকম বাড়ি লিটারেলি অহরহ রাস্তাঘাটেই দেখা যায়, এবং অনেকটা রাজবাড়ি টাইপের ফিল পাইছি। সম্পূর্ণই ভাঙাচোরাই বাড়ি, কোনোটারই ভিতরে আপনি ঢুকতে পারবেন না। বাট এই জিনিসটা ভালো যে সিরিয়ালে সবগুলো এত সুন্দর সুন্দর বাসা ছিল, তো এটা একটা দেখার মতো যে এক সিরিয়ালে এতগুলো পুরাতন বাসা ছিল। কিন্তু এখানে টিকিট কেটে ঢোকার আগে আমাদের সবাইকে বলা হয়েছিল যে এখানে আপনারা ছবি তুলতে পারবেন, কিন্তু ভিডিও করতে পারবেন না। আর এই কথা কেউই শুনিনি, আমরা অফকোর্স ভিডিও করছি। আমি তো ঢুকেই ভিডিও করা শুরু করছি, স্বাভাবিক আমি ব্লগ শ্যুট করতেছি, আমি ভিডিও কীভাবে না নিই। ভিডিও করা কেন যাবে না এটার রিজন আমি এখনও অবধি বুঝতে পারিনি, কারণ ওখানে ভিতরে তেমন কিছু ছিলই না যেটা ভিডিও করে মানুষজন নিয়ে যায়, পাবলিক করলে অনেক সমস্যা হয়ে যাবে বা কিছু। যাই হোক, তারপরে আমরা ওখানে ঘোরার পরে আমরা রওনা দিয়ে দিছি, কারণ আমাদের ভার্সিটি থেকেই বাস নিয়ে বেরিয়েছিলাম, তো বাসেরও একটা টাইম দেওয়া ছিল। আর রাস্তায় যেতে যেতে আমরা আবারও সবাই মিলে গান টান করছি, নাচানাচি করছি, অনেক মজা করছি। আর সবাই অনেক ক্লান্তও হয়ে গেছিলাম, সবাই একটু একটু করে ঘুমাইছিও, দেন উঠে উঠে আবার গান নাচ গান এগুলোই চলতেছিল। অনেক এনজয় করছি, আমার অনেক ভালো লাগছে। অনেক দিন পর এরকম একটা যাওয়া হয়েছে দূরে কোথাও। আর ভার্সিটিতে ওঠার পরে তো ফার্স্ট টাইম এভাবে করে সবার সাথে কোথাও যাওয়া হয়েছে। আমরা ভার্সিটির 3rd ইয়ারে উঠে গেছি, আর একটা বছর পরে আমাদের পড়াশোনা শেষও হয়ে যাবে, তো আমরা জাস্ট এই সুযোগটা মিস করতে চাইনি, এই জন্য এই সুযোগ পাওয়ার সাথে সাথেই আমরা চলে গেছি। আজকের ভিডিও এতদূরই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবারও অনেক তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম।